Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from IIMS Bhubaneswar. I played my NEET in 2022 with all India rank 594 and a score of 685. আমরা বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ সমূহ সম্বন্ধে জানছিলাম, যেখানে অলরেডি আমরা জেনেছি। দেখো, আমাদের মেইন টার্গেট ছিল জীব প্রযুক্তিবিদ্যা কিভাবে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, কিভাবে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং ট্রান্সজেনিক এনিমাল এবং তার নৈতিক সমূহ যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি সম্বন্ধে জানা। তো অলরেডি কৃষিক্ষেত্রে আমরা দেখেছি, কৃষিক্ষেত্রে আমরা জেনেছি বিটি কটন সম্বন্ধে আমরা দেখেছি, তাই তো। বিটি এবং আরএনআই সম্বন্ধে জেনেছি। আর মেডিসিন লাইনে আমি দেখেছি, মেডিসিন লাইনে আমরা মেইনলি দেখেছিলাম যে চিকিৎসা ক্ষেত্রে যদি দেখি, চিকিৎসা ক্ষেত্রে থেরাপিউটিক ইউজে, তাই তো, জিন থেরাপি, এই সমস্ত জিনিসগুলো জেনেছি। এবার দেখো, আর কি কি ক্ষেত্রে বা আর কোন কোন ক্ষেত্রে তো আমরা মেডিসিনে বা চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজি ব্যবহার করতে পারি। সেখানে আসে মলিকিউলার ডায়াগনোসিস। দেখো, যে কোনো রোগ যদি আমি সেটাকে নিরাময় করতে চাই, সেই রোগ নিরাময়ের আগে আমাকে রোগটির নির্ণয় করা জরুরি, তাই কি না? আর আমরা রোগ নির্ণয় করি কি করে? রোগ নির্ণয়ের মাধ্যম বিভিন্ন রকম রয়েছে, তাই তো। আমরা জানি সেখানে সেরোলজিক্যাল কিছু মেথড রয়েছে। সেরোলজিক্যাল মেথড অর্থাৎ যেগুলোতে আমরা সিরাম কালেক্ট করি, তাই তো, রক্তের মাধ্যমে, সেগুলির মাধ্যমে করা হয়। আবার কিছু মাধ্যম রয়েছে যেগুলিতে আমরা বিভিন্ন আল্ট্রাসাউন্ড, বিভিন্ন টোমোগ্রাফি, বিভিন্ন ইমেজিং মেথড অনেকগুলি রয়েছে। সিটি স্ক্যান হয়ে গেল, এমআরআই এগুলি। কিন্তু মলিকুলার ডায়াগনোসিস কি? প্রত্যেকটি রোগে আমরা জানি, প্রত্যেকটি যে কোনো রোগের ক্ষেত্রে তার কিছু প্যাথোলজি থাকে, তাই তো। তার কিছু, তার কারণে কোষের মধ্যে কিছু চেঞ্জ আসে। সেই কোষের চেঞ্জের কারণে কিছু আণবিক পরিবর্তন দেখা যায়। সেই আণবিক পরিবর্তনগুলি যখন আমরা শনাক্ত করতে চাই, তখন সেটা কার মধ্যে অন্তর্ভুক্ত হয়? সেটা হচ্ছে মলিকুলার ডায়াগনোসিস। তো ডায়াগনোসিস এ কনভেনশনাল কিছু মেথড, যেমন বললাম যে সিরাম অ্যানালিসিস করা, হয়তো রক্ত, মূত্র পরীক্ষা। কিন্তু এগুলির মাধ্যমে আর্লি ডিটেকশন সম্ভব না। দেখো, রক্তের মধ্যে বা আরবিসির মধ্যে যখন আমি অর্গানিজমকে পাবো, যে প্যাথোজেনটা রয়েছে, সেটা কখন পাবো? যখন অলরেডি রোগটা হয়ে যায়, তো রোগ একটা সিরিয়াস স্টেজে পৌঁছে গেছে, তাই তো? অর্থাৎ রোগ সৃষ্টিকারী অর্গানিজম গুলো এখন রক্তের মধ্যে উপস্থিত, বা এখন রক্তের মধ্যে উপস্থিত বলেই মূত্রের মাধ্যমে আসছে কিডনি দিয়ে। তো কিন্তু এগুলি দিয়ে না আর্লি ডিটেকশন, বা যেটাকে বলে যে অলরেডি প্রাথমিক অবস্থায় এদেরকে শনাক্তকরণ করা অসম্ভব। তো সেখানে আসে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা পুনরুজ্জীবিত ডিএনএ প্রযুক্তিবিদ্যা। পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আগের চ্যাপ্টারে আমরা জেনেছি পলিমারেজ চেইন রিঅ্যাকশন সম্পর্কে, যে একটা শুধুমাত্র ডিএনএ থাকলে, একটা শুধু ডিএনএ, একটা যেন এরকম অণু থেকে সেটার মাল্টিপল কপি তৈরি করা, এটাকে যাচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন অন্তর্ভুক্ত হচ্ছে, পিসিআর। ওকে, তাহলে পিসিআর হয়ে গেল রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এনজাইম লিঙ্কড ইমিউনো সরব্যান্ড এসে, এনজাইম লিঙ্কড ইমিউনো সরব্যান্ড এসে, এটাও একটা মাধ্যম। এছাড়া আরো রয়েছে আইসিটি, ইমিউনোক্রোমাটোগ্রাফি, এই সমস্ত জিনিসগুলোই রোগ নিরাময়, এগুলো সবগুলো দিয়ে করা যায়, কিন্তু সেটাকে আর্লি ডায়াগনোসিস বা প্রাথমিক অবস্থায়, যেটা সিরাম বা ইউরিন অ্যানালিসিস দিয়ে সম্ভব নয়। ওকে, প্রেজেন্ট অফ প্যাথোজেন, যে কোনো, মানে প্যাথোজেন একটা ব্যাকটেরিয়া হোক, বা প্যাথোজেন একটা ভাইরাস হলো, বা প্যাথোজেন একটা ভাইরাস। আমরা প্যাথোজেন কি তখনই সাসপেক্ট করি যখন, হ্যাঁ, এই কোনো না কোনো ডিজিজের যে রোগটি হচ্ছে, সেই রোগের কোনো লক্ষণ দেখতে পাওয়া যায়, সিমটমস দেখা যায়। কিন্তু যতক্ষণ না আমরা সিমটমের আশা বসে থাকি, ততক্ষণে কিন্তু প্যাথোজেনের শ্রেণীর সংখ্যা অনেক বেশি। দেখো, যখন এটা বাইরে থেকে বোঝা যাবে, তার মানে কি ততক্ষণে প্যাথোজেন নিজের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে ফেলেছে। কিন্তু যদি খুব লো কনসেন্ট্রেশন, একদম অল্প পরিমাণ ব্যাকটেরিয়া এবং ভাইরাস, তো একদম ন্যূনতম ঘনত্বে যদি আমি শনাক্ত করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলো? আমি যদি যে কোনো প্যাথোজেন, হলো প্যাথোজেনকে শনাক্ত করার দুটি মাধ্যম রয়েছে। এইদের তার বডিকে শনাক্ত করি, অথবা তাতে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে সেটাকে শনাক্ত করা। তো এই ক্ষেত্রে আমরা মেইনলি জেনেটিক ম্যাটেরিয়ালের বা জিনগত যে পদার্থটি রয়েছে সেটি শনাক্ত করার চেষ্টা করি। আর সেটি শনাক্ত করতে গেলে তখন আমরা কি করি? এই যে নিউক্লিক অ্যাসিড গুলি রয়েছে, নিউক্লিক অ্যাসিডের ঘনত্ব
সেটা খুব অল্প পরিমাণে হতে পারে। তো একদম স্বল্প পরিমাণ যদি ঘনত্ব হয়, ওকে, সেই স্বল্প পরিমাণ ঘনত্বকে সেটাকে অ্যাম্প্লিফাই করা হয়। অ্যাম্প্লিফাই অর্থাৎ তার সংখ্যা গুলো দেখো, যদি খুব স্বল্প পরিমাণ হয় সেই অতটুকু পরিমাণ শনাক্ত করার জন্য, বা আমি সেটাকে শনাক্ত করতেই পারবো না এটা পজিটিভ না নেগেটিভ। তো আমরা এটা যদি মাল্টিপ্লাই করে নিই এর সংখ্যাটাকে, দেখো, দেহের মধ্যে যদি এর সংখ্যা মাল্টিপ্লাই হয় তখন তো শনাক্ত করাই যাবে, কিন্তু আমি চাই দেহের মধ্যে সংখ্যাটা যখন বৃদ্ধি পায়নি, আমি সেই যে অল্প পরিমাণ রয়েছে দেহের মধ্যে সেটাকে বাইরে নিয়ে আমি নিজে থেকে সেটাকে মাল্টিপ্লাই করব। তাহলে যেটা হবে, তাহলে সেক্ষেত্রে যখন দেখবো, সেক্ষেত্রে আমরা তাহলে মাল্টিপ্লিকেশন কিসের মাধ্যমে করি, তখনই আসে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশনের কাজ আমরা অলরেডি জানি যে এটি অ্যাম্প্লিফাই করে বা সংখ্যা বৃদ্ধি করে। এই তো নিউক্লিক অ্যাসিডের পিসিআর কে আমরা এইচআইভি, যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা মনে করি যে এইডস রোগ সম্ভব, তাদের ক্ষেত্রে এইচআইভি রুটিন এক্সামিনেশন করা হয়। কিছু সময় পর পর এইচআইভি টেস্ট করা হয় পিসিআর এর মাধ্যমে, যাতে অল্প পরিমাণ, একদম ন্যূনতম পরিমাণও যখন দেহের মধ্যে উপস্থিত, আমরা যাতে সেটাকেও শনাক্ত করতে পারি। যদি একদম স্বল্প পরিমাণে, একদম ন্যূনতম পরিমাণে এটাকে শনাক্ত করতে সক্ষম হই, তাহলে আমরা আর্লি স্টেজে অর্থাৎ প্রাথমিক অবস্থায় সেটাকে নিরাময় করতে পারবো রোগটিকে। ওকে। আরো মেথড রয়েছে, যেমন ডিএনএ হলো বা আরএনএ একটা তন্তু যে রয়েছে, সেই তন্তুগুলিকে রেডিও অ্যাক্টিভ মলিকিউল, তেজস্ক্রিয় কিছু অণু, যেগুলিকে প্রব বলি, সেই প্রব গুলি দিয়ে আমরা কি করি, দেখো আমার যে কমপ্লিমেন্টারি ডিএনএ রয়েছে, আমি সাপোজ এই ডিএনএটাকে শনাক্ত করতে চাই, তাহলে এই আমাদের কাছে না এই সমস্ত ডিএনএ গুলির অলরেডি কিছু কমপ্লিমেন্টারি ডিএনএ রয়েছে যেগুলোতে আমরা রেডিও অ্যাক্টিভিটি ট্যাগ করে রেখেছি। তাহলে যদি এদেরকে ইন্ট্রোডিউস করি এবং শরীরের মধ্যে গিয়ে যদি এই কমপ্লিমেন্টারি ডিএনএ গুলির সঙ্গে এরা যুক্ত হয়, তাহলে আমি তেজস্ক্রিয়তাকে শনাক্ত করতে পারবো, তাই তো। যে সমস্ত জিনগুলি মিউটেট হয়ে গেছে আমরা জানি, সেগুলিকে ফটোগ্রাফিক ফিল্মের মধ্যে যে দিই, তাহলে সেখানে রেডিও অ্যাক্টিভিটি দেখা যাবে, তাই তো, ফটোগ্রাফিক ফিল্মের মধ্যে দৃশ্যমান হবে। এবার যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু, বা পরিব্যক্তি ঘটলে, তখন তো এই সজ্জাগণটা থাকবে না, তখন আমি সেটাকে আর দেখতে পাবো না, তখন প্রবকে ভিজিবল হবে না। কি বলে, যদি মিউটেশন হয়ে যায়, মিউটেশন হলে কমপ্লিমেন্টারি থাকবে, আর কমপ্লিমেন্টারি থাকলে যুক্ত হতে পারবে, পারবে না, তাহলে সেক্ষেত্রে রেডিও অ্যাক্টিভিটি দেখতে পাবো, পারবো না। এটাও জরুরি। ওকে। আর বলেছিলাম এলাইজা। এলাইজা হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়, আমরা জানি। দেখো, আমাদের শরীরের মধ্যে যখন কোনো একটা অ্যান্টিজেন প্রবেশ করে, সেই অ্যান্টিজেনকে বিশেষগুলি শনাক্ত করে তারা তৈরি করে অ্যান্টিবডি। তো অ্যান্টিজেন গুলি অ্যান্টিবডির সঙ্গে রিয়াকশন করে, অর্থাৎ অ্যান্টিজেন গুলির নির্দিষ্ট কিছু অ্যান্টিবডির সঙ্গে কিছু প্রপার্টি রয়েছে, এদের অ্যাগ্লুটিনেশন বলো বা নিউট্রালাইজেশন বলো, এগুলো সাধারণ। তো সেই রকমই কিছু রোগ নিরাময় পদ্ধতি এক কিছু আছে, যেগুলি হচ্ছে এলাইজা। এলাইজা এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে, নামটার মধ্যে রয়েছে ইমিউনো সরবেন্ট। হোয়াট ডাজ ইট মিন? একটা সরবেন্ট থাকে, সরবেন্ট মিডিয়াম মানে এমন একটা মাধ্যম থাকে যেটা অলরেডি হয়, এটাতে আমরা কোনো অ্যান্টিজেন বা অ্যান্টিবডি কোড করে দিই। তারপর সেখানে একটা, আমি যে অ্যান্টিবডিটাকে শনাক্ত করছি, সাপোজ আমি অ্যান্টিজেনকে অলরেডি কোড করে দিলাম। এবার যে অ্যান্টিবডিকে আমি শনাক্ত, সরি, যে এরকম এরকম হয় সাধারণত। দেখো, আমরা কি করি, একটা অ্যান্টিবডি অলরেডি কোড করে দিই, প্রি কোটিং অ্যান্টিবডি করে দিই। তারপর বাইরে থেকে অ্যান্টিজেন যেটাকে শনাক্ত করতে চাই সেটাকে প্রবেশ করানো হয়, যেটা আমাদের সিরামের মধ্যে রয়েছে। সেটি প্রবেশ করলো, সেটি যুক্ত হলো। তারপরে চলে আসে সেকেন্ডারি অ্যান্টিবডি গুলি, বা যে আমাদের এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি, সেকেন্ডারি অ্যান্টিবডি। এই এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি গুলি ক্রোমোজেনিক সাবস্টেন্স, বা যেগুলি রং সৃষ্টি করতে পারে, এরকম পদার্থগুলো থেকে সাবস্টেন্সগুলিতে অ্যাক্ট করে, ফলে কালার তৈরি হয়। তাহলে দেখতে পাচ্ছ কিভাবে ডিটেকশন করছি, অ্যান্টিজেনকে আমরা অ্যান্টিবডির সঙ্গে এনজাইমকে লিংক করে, এনজাইমকে যুক্ত করে শনাক্ত করার চেষ্টা করি। এটা এক ধরনের, কার উপর ভিত্তি করে, যেমনটা বললাম, প্রিন্সিপাল অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, তাই তো। প্যাথোজেনকে প্রবেশ করানো হয়, প্যাথোজেন বা অ্যান্টিজেন যাই রয়েছে, সেই যখনই প্যাথোজেন প্রবেশ করে, প্যাথোজেনের মধ্যে অ্যান্টিজেন থাকে, আমি বললাম যেটা করেছে তার প্রোটিন, ঠিক আছে। তো সেই অ্যান্টিজেন গুলিকে আমরা শনাক্ত করি, হয় এইদের অ্যান্টিজেন শনাক্ত করি, অথবা এই অ্যান্টিজেন গুলির বিরুদ্ধে দেহের মধ্যে যে অ্যান্টিবডি গুলি সৃষ্টি হয়েছে, ডাইরেক্ট সেই অ্যান্টিবডি গুলিকেও শনাক্ত করতে পারি। তাহলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটিকেই শনাক্ত করা যায় এলাইজা পদ্ধতির মাধ্যমে। ওকে।
তাহলে সেকেন্ড পয়েন্ট যেটা ছিল যে বায়োটেকনোলজি ইন মেডিকেল ফিল্ড, অর্থাৎ মেডিসিনে বা চিকিৎসা ক্ষেত্রে কিভাবে আমরা জীব প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করতে পারি সেটা অলরেডি জেনে গেলাম। তো এবার আসি ট্রান্সজেনিক এনিমাল। হোয়াট ইজ ট্রান্সজেনিক এনিমাল? ওকে, সি, ট্রান্সজেনিক এনিমাল হলো যে সমস্ত প্রাণীগুলি, তো ট্রান্সজেনিক মানে ট্রান্সজেনিক নামটা যে ভাগ করো, জিনের মধ্যে কিছু ট্রান্সফরমেশন করা হয়েছে, তাই তো, ট্রান্সফরমেশন ইন দ্য জিন। তো এটাকে যে ভালোভাবে বাংলায় ভাবে বলি, যে শুদ্ধ মানে একটু ভেঙে দিই, তাহলে কি হবে এটা? জিনগত ভাবে, দেখো এতক্ষণ দেখছিলাম জিনগত ভাবে ডিএনএ পরিবর্তন করছিলাম, কিন্তু যখন জিনগত ভাবে পুরো পরিবর্তন করে আমি যদি প্রাণীটাকেই পরিবর্তন করে দিই, তাহলে সেগুলিকে কি বলা হবে? ট্রান্সজেনিক। তো তাহলে এগুলি হচ্ছে সেই সমস্ত প্রাণীরা যাদের এমন ডিএনএ রয়েছে যে ডিএনএ গুলি কোনো না কোনো ভাবে পরিবর্তন ঘটেছে, তাই তো। যে সমস্ত ডিএনএ গুলি পরিবর্তন করে কোনো অতিরিক্ত একটা বিজাতীয় কোনো একটা আমি যদি ডিএনএ ওর শরীরের মধ্যে প্রবেশ করিয়েছি, হয়তো হয় এইদের সে কোনো একটা ফরেন জিনকে বহন করছে, অথবা সেটাকে প্রকাশ করছে, তাই তো। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার নিজস্ব ডিএনএ এর মধ্যে কিছু পরিবর্তন আসছে, এই যে দেখুন একটা ফরেন ডিএনএ আছে, যে ফরেন ডিএনএ এক্সপ্রেশন হচ্ছে, অথবা তার নিজের ডিএনএ, ফরেন ডিএনএ প্রবেশের কারণে তার নিজের ডিএনএ এর মধ্যে চেঞ্জ এসছে, যার কারণে কি হয়েছে বলো, যার কারণে সেখানে পরিবর্তন এসেছে, যেটা আমরা বলি জিনগতভাবে পরিবর্তিত প্রাণীসমূহ বা ট্রান্সজেনিক অ্যানিমালস। ক্লিয়ার? তো এখানেই ট্রান্সজেনিক কি কি অ্যানিমাল এখন অব্দি আমরা তৈরি করতে পেরেছি? ট্রান্সজেনিক ইঁদুর, ওকে, জিনগত পরিবর্তিত খরগোশ, পিগ, তাই তো, দেন ভেড়া, গরু, তাই তো, অ্যান্ড ফিশ, মাছকেও পরিবর্তন করতে পারি, তাহলে কি কি জিনিস কিন্তু দেখো, ট্রান্সজেনিক ইঁদুর, ট্রান্সজেনিক খরগোশ, ট্রান্সজেনিক শূকর, ভেড়া, গরু, মাছ, এই সমস্ত জিনিসগুলোকে পরিবর্তন করতে হচ্ছে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে যদি দেখো, 95% এখন অব্দি যে সমস্ত ট্রান্সজেনিক অ্যানিমাল রয়েছে সেগুলো হচ্ছে মাইস বা ইঁদুর। ইঁদুর সব থেকে বেশি পরিমাণে জিনগত পরিবর্তিত, যদি জিনগত ভাবে যদি কোনো পরিবর্তিত প্রাণী হয় তাহলে সেটা কিন্তু ইঁদুর। ইঁদুরকে কেন করা হয় দেখো, ইঁদুরের কারণ ইঁদুরকে না আমরা অ্যাজ আ লাইক, যে কোনো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা যে কোনো যখন পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেগুলো সবসময় ইঁদুরের উপরেই করা হয়। তো বেশি, আমি যদি কোনো একটা জিনের এক্সপ্রেশন দেখতে চাই আমি সেটা ইঁদুরের মধ্যে প্রবেশ করাবো। আমি যদি কোনো অ্যান্টিবডি রেজিস্ট্যান্স দেখতে চাই, এই সমস্ত জিনিসগুলি সবসময় কি করা হয়, এগুলিকে অ্যান্টিজেন লাইক ভার্টিব্রেটের মধ্যে চেঞ্জ দেখতে হলে সবার প্রথমে ইঁদুর এসে চয়েসে। দ্যাটস ওয়াই ট্রান্সজেনিক অ্যানিমালের মধ্যে 95% যদি দেখো সেগুলি কিন্তু ইঁদুরই আসবে। ওকে, তো এবার ওয়াই আর দ্য অ্যানিমাল বিং প্রডিউস, কেন আমরা এই সমস্ত ট্রান্সজেনিক মাইস, ট্রান্সজেনিক র্যাবিট, পিগ, শিপ এগুলো তৈরি করছি? কোনো না কারণ রয়েছে না, জিনগতভাবে যখন পরিবর্তন করছি, তো সেই কারণগুলি কি, এবং আমরা সেগুলি থেকে কি বেনিফিট পাচ্ছি বা কি সুবিধা আমাদের হচ্ছে এই পরিবর্তনগুলির কারণে? তো দেখো, যে সমস্ত প্রধান কারণগুলি রয়েছে সেগুলি প্রথম হচ্ছে নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, তাই তো। তাহলে স্বাভাবিক শারীরবৃত্ত ও বিকাশ। দেখো, আমি যখন যে কোনো একটা জিনের বিকাশ সম্বন্ধে বা তার বৃদ্ধি সম্বন্ধে স্টাডি করতে চাই, সাপোজ এক্সাম্পল দেখো, তো এখানেও সেরকমই করা হয়, ট্রান্সজেনিক অ্যানিমাল গুলিকে আমি জিনের যে কার্য পদ্ধতি রয়েছে, ঠিক আছে, কিভাবে জিনগুলি নিয়ন্ত্রিত হয় এবং সেগুলি কিভাবে আমাদের দেহের বৃদ্ধিতে সাহায্য করে, বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে। যেমন ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর একটা ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরটা আমাদের বৃদ্ধিতে সাহায্য করে। তো এই ফ্যাক্টরগুলি কিভাবে কাজ করছে, কিভাবে এগুলো নিয়ন্ত্রিত হয়, তো আমরা কি করি, সেই জিনটাকে অন্য একটা স্পিসিস থেকে কালেক্ট করার পর সেগুলিকে আমার যে ট্রান্সজেনিক, যে অ্যানিমালটিকে আমি ট্রান্সজেনিক করতে যাই তার শরীরে প্রবেশ করানো হয়, হয়তো। তাহলে ফ্যাক্টর যে রয়েছে বা যে ফ্যাক্টরটি বা যে প্রভাবকটি আমরা জানতে চাই, সেই প্রভাবকটির গঠনে পরিবর্তন করানোর পর সেটাকে যদি অনুপ্রবেশ ঘটানো হয়,
তাহলে জীবজেও প্রভাব পড়ে। এবার প্রবেশ করানো হয়, এবার দেখা হয় যে জীবের শরীরের মধ্যে কি সমস্ত পরিবর্তন আসছে। আমি প্রভাবকের মধ্যে যদি এই চেঞ্জটা আনছি, তাহলে প্রাণীর মধ্যে এই চেঞ্জ হচ্ছে। অন্যটা চেঞ্জ আসলে অন্য প্রাণীতে এরকম চেঞ্জ আসছে। তো এই যে প্রভাবকগুলিতে চেঞ্জ করলে বা ফ্যাক্টরের মধ্যে কোনো চেঞ্জ আনলে, যখন ট্রানজেনিক এলিমেন্টের মধ্যে কোনো পরিবর্তন আসে, সেই পরিবর্তনগুলিকে আমরা শনাক্ত করতে চাই। ক্লিয়ার? সেক্ষেত্রে তাহলে আমি জেনে যাবো, হ্যাঁ এই ফ্যাক্টরটা কিভাবে কাজ করছে, বা এই ফ্যাক্টরে কি কি কাজগুলি রয়েছে, বা এগুলিকে কি কি ভাবে এগুলো নিয়ন্ত্রিত হতে পারে। হ্যাঁ, তো এর কি কি লাইক এমন কি কি ফ্যাক্টর রয়েছে যেগুলি গ্রোথকে ইনহিবিট করছে, এমন কি কি ফ্যাক্টর রয়েছে যেগুলি গ্রোথকে প্রমোট করছে এই ফ্যাক্টরটার প্রেজেন্সে। এই সমস্ত জিনিসগুলি আমরা ট্রানজেনিক এনিম্যাল থেকে জানতে পারি। এবার আসছে স্টাডি অফ ডিজিজ, রোগ নিয়ে অধ্যয়ন করা। এমন অনেক ট্রান্সজেনিক এনিমাল বা জিনগত ভাবে পরিবর্তিত জীব রয়েছে, বা জিনগত ভাবে পরিবর্তিত প্রাণী রয়েছে, যেগুলিকে আমরা এমন ভাবে ডিজাইন করি, বা যেগুলিকে আমরা এমন ভাবে পরিবর্তন আনি, যাতে সেই জিনটি কিভাবে কোনো একটা নির্দিষ্ট রোগের সৃষ্টিতে দায়ী। সাপোজ আমি জানি যে এই এইচআইভি ভাইরাস এইডস সৃষ্টি করছে। কিভাবে এইচআইভি ভাইরাসের এই জিনগুলি, তাই তো, এইডস সৃষ্টি করছে, তো সেটাকে আমরা কি করি, সেগুলিকে আমরা ট্রান্সজেনিক অ্যানিমালের মধ্যে প্রবেশ করালাম। প্রবেশ করে আমরা দেখছি যে কিভাবে পার্টিকুলার পরিবর্তন আসে। যদি আমি এই জিনটার কোনো একটা পার্টিকুলার পার্টকে ধ্বংস করে দিই, তাহলে কি সে রোগ সৃষ্টিকারে সক্ষম কি নয়। এই সমস্ত জিনিসগুলি আমরা জানার চেষ্টা করি। তাহলে ট্রানজিট এমএলএ ক্ষেত্রে একটা মানুষের একটা মডেল তৈরি করার চেষ্টা করি আমরা, যে মডেল গুলিতে আমরা যে সমস্ত ট্রিটমেন্ট গুলি আবিষ্কার করছি, যে সমস্ত নতুন নতুন চিকিৎসা আবিষ্কার করছি, সেই চিকিৎসাগুলি কতটা কার্যকরী, বা সেই চিকিৎসাগুলি দিয়ে ট্রিট করা যাচ্ছে কিনা হয়তো আক্রান্ত জীবগুলিকে, সেটা আমরা চেক করে থাকি। এ, তো বর্তমান যুগে বিভিন্ন রোগ যেগুলো এখনো আমরা রোগের আহ চিকিৎসা আবিষ্কার করতে পারিনি, যেমন ক্যান্সার হয়ে গেল, দেন সিস্টিক ফিব্রোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আলঝেইমারের মতো রোগগুলি, এগুলি এখনো চিকিৎসা চলছে, যে কোন একটা পার্টিকুলার জিন কিভাবে রোগটা সৃষ্টি করছে এবং কিভাবে সেটাকে মানে নিরাময় করতে পারি। ওকে। থার্ড পয়েন্ট হচ্ছে বায়োলজিক্যাল প্রোডাক্টস, বা জীবজ দ্রব্য সমূহ। জীবজ দ্রব্য বলতে কি কি দ্রব্য পাই থাকি আমরা ট্রান্সজেনিক এনিমেল থেকে। তো ট্রান্সজেনিক এনিমেলে আমি যদি চাই যে কোনো একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট আমি আবিষ্কার করব, বা কোনো একটা প্রোডাক্ট আমি তৈরি করতে চাই, তাহলে আমি সেই পার্টিকুলার কাঙ্ক্ষিত ডিএনএটাকে ভেক্টরের সঙ্গে অ্যাড করলাম। ভেক্টরের সঙ্গে অ্যাড করার পর সেটাকে আমরা প্রবেশ করাতে পারি ট্রান্সজেনিক এনিমেলের মধ্যে। ট্রান্সজেনিক এনিমেলটা প্রবেশ করালে সেই এনিমেলটা চেঞ্জ হয়ে যাবে, বা সে কিছু তার শরীর থেকে সেই প্রোডাক্ট আবিষ্কার করতে পারবো। যেমনটা আমরা দেখেছিলাম, হয়তো যে এটা ব্যাকটেরিয়াতে দেখেছিলাম যে ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করে সেখান থেকে আমরা ইনসুলিন তৈরিকারী হচ্ছে, তো একটা ক্ষেত্রে এ চেন সৃষ্টি করে দিলাম, একটাতে বি চেন দিলাম, তো এখান থেকে এ চেন পেয়ে যাবো ইনসুলিন, এখানে বি চেন, তাহলে সেখান থেকে ইনসুলিন তৈরি করা। তো সেরকমই ট্রান্সজেনিক এনিমাল গুলিকে বিভিন্ন জীবজ পদার্থ তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে নির্দিষ্ট ডিএনএ এর অংশটা রয়েছে, বা যে নির্দিষ্ট জিনের অংশটি রয়েছে, যেটি সেই পার্টিকুলার আমি যে দ্রব্যটি তৈরি করতে চাই বা যে প্রোটিনটি তৈরি করতে চাই সেটি সৃষ্টির জন্য দায়ী, সেটিকে আমাদের প্রবেশ করাতে হবে। বা সেটি যদি প্রবেশ করে যায়, যেমন মনে করো আমরা এনফাইসিমার ক্ষেত্রে আমরা চাই যে আলফা 1 অ্যান্টিট্রিপসিন তৈরি করা হোক, কারণ এই ক্ষেত্রে এই অ্যান্টিট্রিপসিনটি ঘাটতি থাকে। তো সেই আলফা 1 অ্যান্টিট্রিপসিনটি বাইরে থেকে আমি তৈরি করার জন্য সেই জিনটাকে প্রবেশ করাবো ট্রান্সজেনিক অ্যানিমালের মধ্যে, সেখান থেকে আলফা অ্যান্টিট্রিপসিন পেয়ে যাই। ঠিক আছে। এরকমই আরো বিভিন্ন জিনিস করা হয়েছিল, সিস্টিক ফিব্রোসিস, ফিনাইল কিটোনিউরিয়া। দেখো ফিনাইল কিটোনিউরিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট এনজাইম থাকে না, সিস্টিক ফিব্রোসিসও সেম। তো সেই ক্ষেত্রে গুলিতে আমরা সেরকমই চেষ্টা করি, যাতে সেই নির্দিষ্ট প্রোটিন গুলিকে, এনজাইম বা যে উৎসেচকটাই দরকার, সেটাও তো একটা প্রোটিন, তো সেটাকেও আমরা সৃষ্টি করার চেষ্টা করি। ইন 1997, 1997 খ্রিস্টাব্দে প্রথম ট্রান্সজেনিক গরু, যেটি রোদি নাম ছিল, সেই রোদি থেকে আমরা হিউম্যান প্রোটিন রিচ, দেখো, হিউম্যান প্রোটিন যুক্ত দুধ, অর্থাৎ প্রত্যেক লিটার প্রায় 2.4 গ্রাম, যেটার মধ্যে হিউম্যান প্রোটিন বলতে হিউম্যান কোন প্রোটিনটি, হিউম্যান প্রোটিন বলতে এখানে হিউম্যান আলফা ল্যাক্টালবুমিন, সেটি প্রবেশ পাওয়া তৈরি করা যায়। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করেছি, যে ট্রান্সজেনিক অ্যানিমালটি রয়েছে বা যে ট্রান্সজেনিক যে গরুটি রয়েছে, তার ক্ষেত্রে আমি যে হিউম্যান প্রোটিন সৃষ্টিকারী যে জিনগুলি রয়েছে সেগুলি প্রবেশ করিয়ে দিয়েছি তার স্তন গ্রন্থিগুলির মধ্যে। তাহলে সেখান থেকে তখন সেই
ওগুলি থেকে যে দুধগুলি উৎপন্ন হয়েছে সেগুলির মধ্যে মানুষের প্রোটিন যুক্ত বা হিউম্যান প্রোটিন বিটা, সরি হিউম্যান আলফা ল্যাক্টালবুন পাওয়া গেছে, যেটা মানুষের ক্ষেত্রে, মানুষের শিশুর ক্ষেত্রে, মানব শিশুর ক্ষেত্রে অধিকতর একটা সুষম খাদ্য পদার্থ বা ব্যালেন্স একটা প্রোডাক্ট, সেটাকে পরবর্তীতে প্রচুর পরিমাণে ইউজ করা হয়েছে। ওকে, দেন ভ্যাকসিনের সেফটি, নট অনলি ভ্যাকসিন, তো ভ্যাকসিন হোক বা কেমিক্যাল হোক, দেখো দুটোই লেখা আছে ভ্যাকসিন এবং কেমিক্যাল, এদের সেফটি টেস্টিং করা। অর্থাৎ যে ভ্যাকসিনটি আমি কোনো একটা হিউম্যানের দেহে প্রবেশ করাবো, সেটা কতটা বেশি সুরক্ষিত, সেটা শরীরের মধ্যে গিয়ে কোনো রকম অ্যাডভার্স ইফেক্ট তো দেবে না, তাই তো? এই সমস্ত জিনিসগুলো শনাক্ত করা জরুরি, তাই তো? তো ট্রান্সজেনিক মাইস গুলি বা ট্রান্সজেনিক বা জিনগতভাবে পরিবর্তিত যে সমস্ত ইঁদুরগুলি রয়েছে, সেগুলিকে এমন ভাবে ইউজ করা হয় যাতে আমরা যে ভ্যাকসিনটি চাইছি, যে সাপোজ আমি একটা ভ্যাকসিন তৈরি করেছি এগেনস্ট স্মল পক্স, তো আমরা প্রথমে স্মল পক্স দিয়ে আক্রান্ত করবো ইঁদুরটাকে, তারপর সেখানে ভ্যাকসিন প্রবেশ করাবো, করে দেখবো যে কতটা চেঞ্জ আসছে, সেটা কি সক্ষম হচ্ছে সেটাকে ট্রিট করতে, বা অলরেডি আগে থেকে ভ্যাকসিন দিয়ে তারপর সেটাকে আমি চেষ্টা করছি আক্রান্ত হচ্ছে কিনা, মানে সেটা দিয়ে ইফেক্টিভনেস বোঝা যায়। এবার ট্রান্সজেনিক অ্যানিমাল গুলির মধ্যে দিয়ে এটাও টেস্ট করা যায় যে কত বেশি এফেক্টেড হচ্ছে, তাই তো? বা কত বেশি কিছু কিছু পরিবর্তন তো আসছে কিনা, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলি, যে কোনো ভ্যাকসিন কতটা বেশি সেফটি, সেটা পোলিও ভ্যাকসিন হলে, দেখো আমরা চেষ্টা করি যে ভ্যাকসিনটা সুরক্ষিত কিনা, এর প্রভাবে কোনো রকম প্রভাব তো আসবে না নর্মাল ফাংশনে, নর্মাল শারীরবৃত্তীয় কাজে। তাহলে সেটা যদি আমরা দেখি যে না, এটার মাধ্যমে সবকিছু ঠিকঠাক চলছে, কোনো রকম পরিবর্তন আসছে না, সুরক্ষিত, তাহলে তারপরে সেটাকে আমরা স্পেসিফিক সেই ব্যাচ অফ ভ্যাকসিন যে রয়েছে, ভ্যাকসিন যে নির্দিষ্ট ব্যাচটি রয়েছে, তারপর সেটিকে মানুষ শরীরে প্রবেশ করানো হয়। সিমিলারলি ফর কেমিক্যাল অলসো, যে কোনো কেমিক্যাল, যে কোনো ড্রাগ হয়ে গেল বা যে কোনো আহ অন্য অন্য কেমিক্যাল গুলি যেগুলি ইউজ করা হয় বিভিন্ন রোগে, বিভিন্ন রোগের চিকিৎসা ক্ষেত্রে, বা ভিন্ন ভিন্ন ভাবে যেগুলি মানুষ অ্যাজ আ লাইক মানুষ অন্য অন্য ভাবে ব্যবহার করে থাকে, যে কোনো কেমিক্যাল গুলি বা যে কোনো রাসায়নিক গুলি যখন মানুষ শরীরে প্রবেশ করাতে চাই, তাহলে আমরা চাই যে সেটারও আমাদেরকে আহ যে সাইড ইফেক্ট গুলি রয়েছে বা সেটা কতটা বেশি সুরক্ষিত, সেই সেফটিটাও জানা জরুরি। সেই সেফটি জানতে গেলে আমরা তখন নির্দিষ্ট ভাবে সেগুলিতে প্রথমে ট্রান্সজেনিক যে অ্যানিমাল গুলি রয়েছে বা ট্রান্সজেনিক যে প্রাণীগুলি রয়েছে, জিনগতভাবে পরিবর্তিত প্রাণীগুলির মধ্যে প্রথমে প্রবেশ করাই, এবং আমরা দেখি যে এদের মধ্যে কি রকম পরিবর্তন আসছে। যদি আমরা শনাক্ত করতে পারি যে কোনো একটা নির্দিষ্ট আহ প্রাণীর ক্ষেত্রে আহ এই রকম কোন একটা নির্দিষ্ট প্রাণীর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পরিবর্তন আসছে, তাহলে আমি শনাক্ত করতে পারি হ্যাঁ এই নির্দিষ্ট প্রাণীর ক্ষেত্রে এই নির্দিষ্ট পরিমাণ আহ, এই ধরনের সাইড ইফেক্ট আসছে, তাহলে এই কেমিক্যালটা মানুষ শরীরে প্রবেশ করানো যাবে কি যাবে না। ঠিক আছে, এগুলি আমরা জানবো, তোমরা জানবে ড্রাগের ডেভেলপমেন্ট যখন হয় তখন কিছু স্টেজ আছে, ক্লিনিক্যাল ট্রায়াল হয়। ডিরেক্টলি ড্রাগটি মার্কেটে বা বাজারে আসতে পারবে না, প্রথমে তার কিছু ক্লিনিক্যাল ট্রায়ালস হয়। তো সেই ক্লিনিক্যাল ট্রায়ালস গুলো এই সমস্ত ট্রান্সজেনিক এনিম্যাল গুলিতেই করানো হয়। ক্লিয়ার? ওকে। আবার আমরা এমন কিছু জিন প্রবেশ করাই যে জিনগুলি ওই সমস্ত ট্রান্সজেনিক প্রাণীগুলিকে বাকি নন ট্রান্সজেনিক গুলির থেকে বেশি পরিমাণে সেনসিটিভ করে তোলে, যাতে খুব হয়তো সহজেই সেগুলিকে শনাক্ত করতে পারে, এবং তার যে প্রভাবগুলি আছে সেগুলিকে পরবর্তী অধ্যয়ন করা হয়। টক্সিসিটি টেস্টিং ইন সাচ অ্যানিমাল উইল অ্যালাউ আস অবটেন দ্য রেজাল্টস ইন লেস টাইম। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সেটার রেজাল্ট পাবো, সেটাকেও টক্সিসিটি টেস্টিং এর মাধ্যমে শনাক্ত করা হয়। এবার লাস্ট পয়েন্ট আমি বলেছিলাম, জীব প্রযুক্তিবিদ্যা যখনই তুমি জীবের জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে চেঞ্জ আনতে চাইবে বা কোনো একটা প্রাণীকে পরিবর্তন করতে চাইবে, তখন আমরা জানি ম্যানুপুলেশন যখনই হয়, পরিবর্তন করার চেষ্টা করা হলে সেখানে অবশ্যই বাধা বিপত্তি, বিভিন্ন নৈতিক কারণগুলি চলে আসবে, তাই তো? কারণ আমরা জানি হিউম্যান, লাইক আমাদের মানব সমাজের কিছু নৈতিক মান রয়েছে, right? ম্যানিপুলেশন অফ হিউম্যান অর্গানিজম বাই হিউম্যান রেস ক্যান নট গো অন মেনি ফার্দার উইদাউট রেগুলেশন। এরকম যদি এরকম নির্দিষ্ট রেগুলেশন বা নিয়ন্ত্রণ না থাকে, তাহলে মানুষ তো সবকিছুই পরিবর্তন করে দেবে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে চেঞ্জ করে দেবে, প্রত্যেকটা প্রাণীকে ট্রান্সজেনিক করে দেবে, চেঞ্জ করে দিয়ে নিজের মতো। আমি চাই যে গরু এরকম হয়, তাহলে সবগুলো গরুকে এরকম ট্রান্সজেনিক করে দেওয়া হলো, কিন্তু একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণও দরকার রয়েছে। আদারওয়াইজ এটাকে ব্যাড ভাবে বা মানুষ এটাকে এর খারাপ ব্যবহারও করতে পারে, তাই তো? বিভিন্ন যে বিষাক্ত জিনগুলি রয়েছে, সেই বিষাক্ত যে টক্সিন সৃষ্টিকারী জিনগুলি রয়েছে, সেগুলিকে প্রবেশ করিয়ে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করার চেষ্টা করা যেতে পারে। ঠিক আছে, তো
সাম এথিক্যাল স্ট্যান্ডার্ডস আর দেয়ার, নৈতিক কিছু মানদণ্ড রয়েছে যেগুলি জরুরি কিসের জন্য, সজীব বস্তুর উপকার কিভাবে করবে বা কিভাবে সেটাকে অনিষ্ট করতে পারে সেগুলি সম্বন্ধে। তো এটার হেল্প অর হার্ম, কিভাবে সাহায্য বা কিভাবে উপকার করতে পারে, কিভাবে অনিষ্ট করতে পারে, এই সমস্ত জিনিসগুলি জানা। এবার গোয়িং বিয়ন্ড দ্য মর্টালিটি অফ সাচ ইস্যুস, যদি আমরা দেখি যে মোরালিটি কি, বা এই সমস্ত যে সমস্যা বিষয়গুলি রয়েছে, এদের নৈতিকতাগুলি কি, বা মোরালিটিটা কি। মোরালিটির আগে আমাদেরকে জানা দরকার তাদের বায়োলজিক্যাল সিগনিফিকেন্স, বা আমি যে পরিবর্তনই করছি না কেন সেগুলি জীব বিজ্ঞান সংক্রান্ত ভাবে কতটা ভাবে গুরুত্ব বা কতটা বেশি তাৎপর্যপূর্ণ। জেনেটিক মডিফিকেশন অফ অর্গানিজম, যখনই একটা অর্গানিজমের ক্ষেত্রে বা যখনই একটা জীবের ক্ষেত্রে তার জেনেটিক মডিফিকেশন করা হয়, জিনগত পরিবর্তন করা হয়, তার প্রভাবে অনেক এরকমও প্রভাব দেখা যায় যেগুলো অকাঙ্ক্ষিত। আমি সবসময় যেটা আমি চাই সেটাই হবে না, অনেক অনাকাঙ্ক্ষিত ফলাফলও দেখতে পাওয়া যায়, যেগুলি হয়তো কোনো না কোনো ভাবে ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করবে, তাই তো। ইকোসিস্টেমে প্রবেশ করার পরে বাস্তুতন্ত্রের মধ্যে যুক্ত হয়ে যায়, এবার সেখানে গিয়ে বিভিন্ন ধরনের এফেক্ট করতে পারে। তো অনেকে হয়তো শুনেছে যে করোনা এরকম একটা লাইক ল্যাব থেকেই প্রথম ছড়িয়েছিল, তাই তো। যদি প্রপারলি ইউজ না করা হয় তাহলে এই যে ট্রান্সজেনিক অ্যানিমাল গুলি, যে বায়োলজিক্যাল যে অর্গানিজম, এগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন ভাবে অনেক মেজর রোগের বা অনেক বৃহৎ মহামারীর কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই তো। তাই ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন সেট করেছে, নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান রয়েছে, সংগঠন রয়েছে, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, এই কমিটির কাজ কি? এই কমিটি হচ্ছে সেই সমস্ত ডিসিশন গুলি নেবে, এরা সেই সমস্ত কোনগুলি নেবে, সিদ্ধান্ত নেবে কি সম্বন্ধে নেবে, যে কোনো জেনেটিক মডিফিকেশন, জিএম যে রিসার্চগুলি হচ্ছে বা যে সমস্ত জিনগত পরিবর্তিত জীব সৃষ্টি সম্পর্কে, সেগুলি কতটা পরিমাণ বৈধতা, তার বৈধতা কতটা, ঠিক আছে, সেগুলির ভ্যালিডিটি, এবং তার সঙ্গে সঙ্গে সেফটি, সেটা কত বেশি পরিমাণ কতটা সুরক্ষিত, সেই সমস্ত জিনিসগুলি। যদি কোনো একটা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমকে পাবলিক সার্ভিসে ইউজ করা হয়, আমি যেটা ইনসুলিন যেটা তৈরি করতে পেরেছি অন্য একটা দিক থেকে, সেটা কি আমি প্রবেশ করাতে পারবো মানব দেহে, তাই তো। তো সেটা কতটা পরিমাণে বৈধ হয়েছে, বা সেটা কতটা পরিমাণে সুরক্ষিত, সেগুলি সিদ্ধান্ত নিয়ে তারপরে সেটাকে বাজারের মধ্যে বা মানুষের দেহের মধ্যে প্রবেশ করানোর জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়। ক্লিয়ার? মডিফিকেশন ইউজেস অফ লিভিং অর্গানিজম ফর পাবলিক সার্ভিসেস, যেমন মনে করো খাদ্য ক্ষেত্রে হলে গেলো, তো আমরা দেখছিলাম মডিফাইড শস্য, তাতে আমরা শস্যের মধ্যে পরিবর্তন করছিলাম, আমরা চিকিৎসা ক্ষেত্রে পরিবর্তন করছিলাম। এই সমস্ত পরিবর্তনগুলি has also created problems with patents granted for the same। আর একটা সমস্যা রয়েছে পেটেন্ট প্রদান করা, তাই তো। অনেক সময় পেটেন্ট প্রদান নিয়ে অনেক সমস্যা আছে। পেটেন্ট কি? পেটেন্ট হচ্ছে মানুষ কি করে না, যখন সাপোজ কেউ একটা নির্দিষ্ট কোনো একটা টেকনিক আবিষ্কার করলো, দিন কোনো একটা নির্দিষ্ট টেকনিক বা কিছু একটা নির্দিষ্ট প্রোডাক্ট আবিষ্কার করলো, তখন সেটি সে নিজের নামে করে নেওয়া, তাই তো। যে হ্যাঁ এটা আমি করেছি, আমি তৈরি করেছি, তো এবার যদি অন্য কেউ এটাকে ব্যবহার করে তাহলে সে আমাকে ট্যাক্স পে করবে। তো এইটাকে বলে পেটেন্ট প্রদান করা। এই পেটেন্টটাও প্রদান করে এই জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, এরাই। ওকে, that is growing public anger that certain companies are being granted patents for products and technologies that make use of genetic materials। এটা এখন লাইক এটা সংগঠনটা এটা তৈরি করা খুব জরুরি হয়েছে, কারণ বর্তমান যুগে দেখা যায় যে ভিন্ন ভিন্ন ভাবে কিছু কোম্পানি রয়েছে যারা নির্দিষ্ট কিছু পণ্য বা উৎপাদন পদার্থকে নিজেদের নামে পেটেন্ট করে নিয়েছে, তাই তো। যেগুলিকে হয়তো অলরেডি মানুষ অনেক বছর আগেই শনাক্ত করেছে, চিহ্নিত করে সেগুলিকে বিকশিত করে ব্যবহার করে আসছে, তাই তো। কোনো একটা নির্দিষ্ট সাপোজ ইন্ডিজিনাস পিপল রয়েছে, কোনো একটা অঞ্চল রয়েছে যে অঞ্চলে মানুষরা অত বেশি ডেভেলপ নয়, তারা আগে থেকে এটা ব্যবহার করে আসছে, কিন্তু তারা এটা পেটেন্ট নিজেদের নামে করাতে পারেনি, কারণ তারা সেরকম বেশি শিক্ষিত নয়। এবার শিক্ষিত ডেভেলপড উন্নত পরিমাণে ডেভেলপিং কান্ট্রি গুলো কি করে, তারা এই সমস্ত এই পণ্যগুলির নামে নিজেদের নামে পেটেন্ট করিয়ে নেয়। এবার যখন তারা নিজেদের নামে পেটেন্ট করিয়ে নেয়, এবার সেই মানুষগুলি যখন সেগুলিকে ব্যবহার করতে যাবে, তাদেরকে তখন সেটা ট্যাক্স দিতে হয়। কিন্তু সেটা তো অলরেডি তারা সেই কোম্পানিটা আবিষ্কার করেনি, তারা আগে থেকেই সেই মানুষগুলো অলরেডি ব্যবহার করে আসছে, সেক্ষেত্রে পেটেন্ট গ্রান্ট করানো
কিন্তু সেটার দিকে জানতে হবে পেটেন্ট কাদেরকে দেওয়া হচ্ছে সেটা কি সঠিক কিনা। যেমন দেখো, রাইস বা চাল, এটা সম্বন্ধে বলার কিছুই নেই। চাল আমাদের বর্তমান যুগে যদি দেখি, আমাদের এই এশিয়ার মধ্যে, এশিয়া যে এগ্রিকালচারাল হিস্ট্রি রয়েছে, অর্থাৎ এশিয়াতে যে কৃষিক্ষেত্রে যে ইতিহাস রয়েছে, প্রায় 1000 বছর আগে তখন থেকে চাল আমরা চাষ করে আসছি। দেয়ার আর এস্টিমেটেড 2 লাখ ভ্যারাইটিস, এখন অবধি প্রায় 2 লক্ষ চালের প্রকার উপস্থিত শুধুমাত্র ইন্ডিয়াতেই। ওকে, দ্য ডাইভার্সিটি ইন অফ রাইস ইন ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে যত পরিমাণ প্রকরণ পাওয়া যায় চালের, সেটা হয়তো পৃথিবীর সব থেকে বেশি পরিমাণ বৈচিত্র্যযুক্ত। বাসমতি রাইস, বাসমতি চাল এদের মধ্যে সব থেকে একটা ইউনিক প্রকারের, যার মধ্যে একটা বিশেষ ইউনিক অ্যারোমা রয়েছে, বা যার একটা নির্দিষ্ট সুবাস রয়েছে, সুবাস গন্ধ রয়েছে, অ্যারোমা এবং ফ্লেভার, তবে নির্দিষ্ট একটা সুবাস, সুবাস বা গন্ধের জন্য বাসমতি চাল। এবং বাসমতির আরো 27টি নথিভুক্ত ভ্যারাইটি রয়েছে যেগুলি অলরেডি আমরা চাষ করে আসছি। বাসমতি তুমি এখন দেখো, এখন নয়, অনেক প্রাচীন যুগ থেকেই প্রাচীন বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থগুলির মধ্যে, প্রাচীন বিভিন্ন ধরনের লোকাচার বিদ্যা যেগুলি রয়েছে, কবিতাগুলি রয়েছে, সেগুলিতে বাসমতি অলরেডি অনেক মানুষ ব্যাখ্যা করেছেন। তাই তো, অর্থাৎ আমরা সেঞ্চুরিজ ধরে, আমরা অনেক শত বছর আগে থেকে এটাকে, এই চাষ, এই চালগুলিকে চাষ করে আসছি। কিন্তু 1997-এ, 1997 খ্রিস্টাব্দে একটা আমেরিকান কোম্পানি, আমেরিকান একটা কোম্পানি এসে প্রথম প্যাটেন্ট করে দিল। কারণ তারা দেখছে যে এরা তো মূর্খ, এরা জানেই না বাসমতি রাইস যেটা ব্যবহার করছে সেটা। তো এরা কি করলো, এরা তখন নিজেদের নামে বাসমতি রাইসকে ইউএস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসকে গিয়ে, সেখানে ইউএস প্যাটেন্ট এবং ট্রেডমার্ক অফিসে গিয়ে এরা নিজেদের নামে পেটেন্ট করিয়ে নিল। এবং পেটেন্ট তারা পেয়েও গেছিল, দে অ্যালাউড টু কম দে। তাহলে এর ফলে তাই এই কোম্পানিটি কিসের অনুমতি পেয়ে গেল? নতুন যে ভ্যারাইটি আসবে বাসমতি গুলোর, সেই বাসমতি ভ্যারাইটি গুলিকে এরা ইউএস এবং আরো যে বাইরের বিভিন্ন দেশগুলি আছে সেগুলো বিক্রি করা। তো এই নতুন ভ্যারাইটি বাসমতি, যেটা তারা তারা যে নতুন ভ্যারাইটির কথা বলছিলেন বা নতুন প্রকরণ কথা বলছিলেন, সেটা ভ্যারাইটি আসলে কিছু না। তারা আসলে কি করছিলেন, ইন্ডিয়ান বাসমতি নিচ্ছিলেন, তাহলে ভারতীয় বাসমতি চাল নিয়ে সেটাকে একটা সেমি ডোয়ার্ফ, তাই তো, তারা কি করলেন, ভারতীয় বাসমতি ধানের চালটাকে একটা আংশিক খর্ব ভ্যারাইটির সঙ্গে সংকরণ করে এর যে হাইব্রিডটা তৈরি হয়েছিল, সেটাকে নাম দিয়ে দিল যে এটা হচ্ছে নিউ ভ্যারাইটি। তো এই পেটেন্টটা তুমি যদি দেখো, এটা ইমপ্লয় আদার পিপলস। এই পেটেন্টের পরে কি হয়, পেটেন্ট যখন করিয়ে নেবে তখন অন্য কেউ সেই বাসমতি চালকে বিক্রি করতে পারবে না, আদার দেন দ্যাট কোম্পানি। তারা যদি বিক্রি করতে চায় বা তারা যদি ব্যবহার করতে চায়, তাহলে তাদেরকে তখন ট্যাক্স পে করতে হবে সেই কোম্পানিকে, রাইট? তো এরকম একটা ছিল। আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হার্বাল মেডিসিন, অর্থাৎ অনেক আয়ুর্বেদিক এরকম আহ ঔষধি রয়েছে যেগুলো আমরা অনেক বছর আগে থেকে ব্যবহার করে আসছি, ভারতীয় ট্রাডিশনাল হিসেবে, তাই তো, যেগুলোকে অলরেডি আমরা চিরচরিত বিভিন্ন ভেষজ ঔষধ রয়েছে, যেমন টারমারিক বা হলুদ, তারপর নিম। যদি আমরা আহ এগুলি সম্বন্ধে তৎক্ষণাৎ কোনো রুখে না দাঁড়াই, তাহলে এই পেটেন্ট আবেদনগুলি তখন বিভিন্ন কোম্পানিগুলি এসে তখন তারা নিজেদের নামে পেটেন্ট করিয়ে নেবে। তো যদি আমরা সঙ্গে সঙ্গে এটার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে কি হয়, পেটেন্টগুলি তাদের কাছে চলে যাবে। এবং তারা কি করবে, আমাদের জিনিসগুলি থেকে, আমাদের পদার্থগুলি থেকে, আমাদের সম্পদগুলি থেকে হাতছাড়া হয়ে যাবে। এবং তখন তাদের কাছে পেটেন্ট চলে যাবে, তারা সেগুলি নিয়ে সেগুলি থেকে টাকা বা সেগুলি থেকে ট্যাক্স আর্ন করবে। ওকে, এখানে একটা আরেকটা জিনিস, একটা টার্ম আসে, সেই টার্মটা জরুরি, সেটা হচ্ছে বায়োপাইরেসি। বায়োপাইরেসি না, হোয়াট ইজ বায়োপাইরেসি? বায়োপাইরেসি জিনিসটা কি? বায়োপাইরেসি হচ্ছে, বায়োপাইরেসি শব্দটি তখনই ব্যবহার করা হয়, এটা একটা পরিভাষা, এটা ব্যবহার করা হয় যখন একটা সংশ্লিষ্ট কোনো দেশ, মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি বা, এবং কোনো একটা সংগঠন যখন কোনো একটা নির্দিষ্ট দেশের বা সেখানে উপস্থিত মানুষের কনসার্ন ছাড়াই, তো কনসার্ন উইদাউট কম্পেনসেটরি পেমেন্ট। দেখো, বায়োপাইরেসি হচ্ছে যখন কোনো একটা কোম্পানি বা কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা কোনো একটা অর্গানাইজেশন বা সংগঠন কোনো একটা অঞ্চলে এমন কিছু পদার্থ ব্যবহার করছে, কোনো একটা বায়ো রিসোর্সকে ব্যবহার করছে, জীব সম্পদকে ব্যবহার করছে, সেখানে উপস্থিত সেই দেশটা, যেখানে উপস্থিত সেই দেশের বা সেই দেশের মানুষের কাছে পারমিশন না নিয়ে, তাদের কাছ থেকে অনুমোদন না নিয়ে, তো অনুমোদন বলতে এখানে কম্পেনসেটরি পেমেন্ট বা ক্ষতিপূরণ যেটা রয়েছে,
এই ক্ষতিপূরণ না দিয়ে যদি তারা সেটাকে ব্যবহার করে, তাহলে সেটাকে বলে এক ধরনের পাইরেসি বা ডাকাতি, চুরি এক ধরনের, সেটাকে বলে বায়ো পাইরেসি। ওকে। তো তুমি যদি দেখো, যে সমস্ত দেশগুলি শিল্পগতভাবে খুবই উন্নত, যেমন আমেরিকা, এই সমস্ত দেশ, অস্ট্রেলিয়া, ঠিক আছে, এরা জীব, আমেরিকা হয়ে গেল, তাতে ইংল্যান্ড, এরা যে দেখো, এরা হয়তো শিল্পন দিক থেকে দেখে শিল্পোন্নত দিক হিসেবে খুবই উন্নত দেশ, কিন্তু এদের কাছে বায়োডাইভার্সিটি নেই, এদের কাছে জীবের বৈচিত্র্য নেই, চিরচারিত জ্ঞান নেই, ট্র্যাডিশনাল নলেজ নেই। অন্যদিকে ডেভেলপিং কান্ট্রি গুলো যে রয়েছে, ডেভেলপিং বা আনডেভেলপড যে ওয়ার্ল্ড গুলি রয়েছে, সেটা আফ্রিকা হয়ে গেল বা এশিয়ার মতো দেশগুলিতে, এশিয়ার যে দেশগুলি রয়েছে সেগুলিতে ভরপুর পরিমাণে জীব বৈচিত্র্য এবং ট্র্যাডিশনাল নলেজ বা চিরচারিত জ্ঞান রয়েছে, চিরচারিত। তো এই চিরাচরিত এই জ্ঞানগুলিকে আমরা কি সম্পর্কে, বায়ো রিসোর্স সম্পর্কে বা জীবজ সম্পদগুলি সম্পর্কে। এই ট্র্যাডিশনাল নলেজ গুলি বা এই চিরাচরিত জ্ঞান, বায়ো সম্পদ নিয়ে আমাদেরকে বিভিন্ন মডার্ন অ্যাপ্লিকেশন বা বর্তমান যুগে আমরা বিভিন্ন ধরনের আধুনিক উপযোগী কিছু বস্তু তৈরি করতে পারি, যেগুলি আমাদেরকে বাণিজ্যিক ভাবে সময়, এফোর্ট, প্রচেষ্টা এবং খরচ কমাতে সাহায্য করবে। তাই তো? এবং বর্তমান যুগে এটা মানুষ কি করতে পেরেছে, বর্তমান যুগে উন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে যে অবিচার, তাই তো, উন্নয়নশীল দেশগুলির মধ্যে যে অবিচার চলছে, বা যে অপর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া, বা সুযোগ সুবিধা লাভের অংশীদারিত্ব, বেনিফিট শেয়ারিং যেটাকে বলে, এই সমস্ত জিনিসগুলি সম্বন্ধে চেতনা বর্তমান যুগে খুবই বৃদ্ধি পেয়েছে। তো মানুষ এখন, তাই বিভিন্ন দেশ অনেক ল তৈরি করেছে, বা বিভিন্ন ধরনের প্রত্যেকের দেশ নিজের নিজের কিছু আইন প্রণয়ন করেছে, যাতে তাদের যে চিরচারিত জ্ঞানগুলি রয়েছে সেগুলি অন্য কেউ এসে শোষণ যাতে না করতে পারে, এক্সপ্লয়েট না করে সেটা। ইন্ডিয়ান পার্লামেন্টও একটা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট দিয়েছিল ইন্ডিয়ান পেটেন্ট বিলের উপর। ইন্ডিয়ান পেটেন্ট বিলের দ্বিতীয় একটা সংশোধনী তারা পাস করেছে, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট যেটাকে বলে। এই সংশোধনীতে কি বলা হয়েছে, এই সংশোধনীর মধ্যে তারা পেটেন্টের অন্তর্গত যে নিয়মগুলি রয়েছে সেগুলিকে জরুরি বিধান করা, তো, এবং বিভিন্ন ধরনের গবেষণা এবং উন্নয়নমূলক যে উদ্যোগগুলি রয়েছে, এগুলির মধ্যে যে সমস্ত সমস্যা আসতে পারে এবং সেই সমস্যাগুলিকে কিভাবে বা বিষয়গুলি যে রয়েছে সেগুলি সম্বন্ধে বিবেচনা করার জন্য তারা এই ইন্ডিয়ান পেটেন্ট বিলের সেকেন্ড অ্যামেন্ডমেন্টে এগুলিকে ডিসকাস করেছে। ওকে, ক্লিয়ার? চলো, দ্যাটস অল অ্যাবাউট দ্য থিওরিটিক্যাল পার্ট। এই চ্যাপ্টার যদি আমরা দেখি থিওরিটিক্যাল অংশগুলি কি কি ছিল সেগুলো আমরা পড়ে নিলাম। এবার অনুশীলনীতে যদি আসি, অনুশীলনীর কোশ্চেন গুলো কি, যে হুইচ পার্ট অফ প্লান্ট ইজ বেস্ট ফর মেকিং ভাইরাস ফ্রি টক্সিন। তাই তো, যে আমি যখন ভাইরাস ফ্রি প্লান্ট তৈরি করতে চাই, তাহলে প্লান্টের কোন অংশটা বা উদ্ভিদের কোন অংশটিকে আমরা ব্যবহার করতে পারি ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরি করার ক্ষেত্রে। তো সেখানে আমরা পড়েছিলাম যে যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে তার যে মেরিস্টেমেটিক অংশটা থাকে, বা তার যে খুবই দ্রুত বর্ধনশীল অংশ বা মেরিস্টেম রয়েছে, অ্যাক্সিলারি এবং অ্যাপিকাল মেরিস্টেম, সেই মেরিস্টেম গুলি হচ্ছে এমন অংশ যে অংশগুলি ভাইরাস আক্রান্ত হলেও সেগুলির মধ্যে কোনো রকম আক্রমণ করতে পারে না। তাহলে এক্ষেত্রে আমরা সবসময় মেরিস্টেম গুলিকে ব্যবহার করব। মেরিস্টেম বা যে বর্ধনশীল অংশগুলি রয়েছে, দ্রুত বর্ধনশীল অংশগুলি, বোথ অ্যাপিকাল অ্যান্ড অ্যাক্সিলারি, এদেরকে ব্যবহার করা হয়। কারণ এই অংশগুলি এত দ্রুত বৃদ্ধি পায় যে এদেরকে ভাইরাস আক্রান্ত উদ্ভিদের ক্ষেত্রে এই মেরিস্টেমেটিক পার্ট গুলো সবসময় ভাইরাস ফ্রি থাকে। ঠিক আছে, তাহলে এই অংশটাকে পরে আলাদা করে নিয়ে সেখান থেকে আমি পুরো অর্গানিজম থেকে তৈরি করতে পারবো। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য মেজর অ্যাডভান্টেজেস অফ প্রডিউসিং প্লান্টস বাই মাইক্রো প্রপাগেশন? মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে কিভাবে এর অ্যাডভান্টেজ ও সুবিধাগুলো কি? তো মাইক্রো প্রপাগেশন আমি বলেছিলাম যেটা কোনো একটা উদ্ভিদের
কোনো একটা অংশকে একটা কালচার মিডিয়ার মধ্যে প্রবেশ করানো, এবং সেই কালচার মিডিয়ার মধ্যে সেই পার্টটাকে মাল্টিপ্লাই করা। তোর অ্যাডভান্টেজ গুলো কি? যে এটা টাইম বাঁচায়, লেস টাইমের মধ্যে করা সম্ভব। দেন আমরা আমাদের নির্দিষ্ট আমাদের যা যা চাহিদা অনুযায়ী আহ এই তো নিজেদের যে পরিমাণ ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড অনুযায়ী প্রডিউস করতে পারবো, তাই তো। আরো রয়েছে যেমন হচ্ছে এদেরকে বিভিন্ন রোগ যেগুলি রয়েছে সেই রোগগুলি শনাক্ত করে, দেখো আমি যদি চাই কোনো একটা আহ উদ্ভিদের তার মাইক্রো প্রপাগেশন করছি, তো সেই মাইক্রো প্রপাগেশনে বা একটা মাইক্রো প্রপাগেশন কি, ছোট একটা অংশ নিয়ে সেটা থেকে তৈরি করা। তার আমাদেরকে সুবিধা সুবিধা আমি বললাম যে এক এদের হয় হতে পারে যে তার প্রচুর পরিমাণে তৈরি করতে পারি খুব অল্প সময়ের মধ্যে, সময় বাঁচায় আমাদেরকে। এইগুলি সম্বন্ধে আমাদের যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড অনুযায়ী বা চাহিদা অনুযায়ী তৈরি করতে পারি, তাই তো। দেন ডিজিজ ফ্রি প্ল্যান্ট, অনেক এরকম প্ল্যান্ট রয়েছে যে প্ল্যান্ট গুলি যদি নর্মাল অবস্থায় বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিজিজ সৃষ্টি হতে পারে, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। কিন্তু কালচার মিডিয়ামের মধ্যে আমরা স্টেরাইল মিডিয়া ইউজ করি, সেটা স্টেরাইল বা জীবাণুমুক্ত, তাহলে এখানে ডিজিজ ফ্রি প্ল্যান্ট তৈরি করতে পারি। সবগুলির মধ্যে কি আছে, মাইক্রো প্রপাগেশন আমরা জানি জিনগত মানে কোনো পরিবর্তন আসে না, সবাই নিজেদের সোমাটিক সোমাক্লোন হয়, তাহলে জেনেটিক ইউনিফর্মিটিও দেখতে পাওয়া যায় এক্ষেত্রে। আর সবগুলো একটা আইডেন্টিক্যাল ক্লোন হিসেবে তৈরি হয়, তো জেনেটিক ইউনিফর্মিটি দেখা যায়, একই রকম হয় সবগুলি। আরো অ্যাডভান্টেজ কি রয়েছে? আর অ্যাডভান্টেজ রয়েছে স্পেস এফিসিয়েন্সি, মাইক্রো প্রপাগেশন অনেক অল্প জায়গার মধ্যে আমরা অনেক বেশি পরিমাণ তৈরি করতে পারি, তাহলে স্পেস বা জায়গাও কম ব্যবহৃত হচ্ছে। দেন অনেক এরকম রেয়ার, তো অনেক এরকম স্পিসিস রয়েছে, অনেক এরকম প্রজাতি রয়েছে যেগুলি হয়তো এন্ডেঞ্জার্ড, হয়তো খুব দ্রুতই বিলুপ্ত হয়ে যাবে বা খুব কম পরিমাণে পাওয়া যায়। তো তাদেরকে মাইক্রো প্রপাগেশন করে তাদের সংখ্যা বৃদ্ধি করে সেগুলিকে আমরা প্রিজার্ভ করতে পারি, প্রিজার্ভেশন সম্ভব, তাই তো। মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে আমরা প্রেসাইজ ব্রিডিং ও প্রিসিশন ব্রিডিং ও করতে পারি। প্রিসিশন ব্রিডিং কি? প্রেসিশন ব্রিডিং হচ্ছে যেই নির্দিষ্ট আমি অর্গানিজমটা চাই, আমি সাপোজ দুটি আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত দুটো অর্গানিজম নিলাম, তাদের হাইব্রিডাইজেশন করে সংকরায়নের পরে আমি যেটা পেলাম, আমি সাপোজ যেমন আমরা দেখেছিলাম যে ক্যারিও মিক্সিং হয়েছিল কোথায়, পটেটো আর টমেটোর প্রোটোপ্লাজম গুলির মধ্যে। সেরকম টমেটোটা যদি কোনোভাবে সার্ভাইভ করে যেত এবং তার মধ্যে যদি সেই চারিত্রিক বৈশিষ্ট্য থাকতো, তাহলে সেটাকে আমরা তখন মাইক্রো প্রপাগেশন করে তার সোমা ক্লোন তৈরি করে নিতাম, এই তো, একই রকম যেতে পারে। তাহলে সেভাবে প্রেসাইশন ব্রিডিং ও করা যেতে পারে মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে। এগুলি ছিল বিশেষ কিছু সুবিধা। ওকে, ফাইন্ড আউট হোয়াট আর দ্য find out what are the various components of medium used for propagation of an explant in vitro. তো সাধারণত আমরা যে সমস্ত মিডিয়ামগুলি ব্যবহার করি সেই মিডিয়ামগুলির মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, আমি বলেছিলাম যে এদের বৃদ্ধির জন্য যে সমস্ত জিনিসগুলি দরকার, তাহলে কি কি সেগুলি? সেগুলোতে প্রথমে একটা বেসাল মিডিয়াম প্রবেশ করা। বেসাল মিডিয়াম কেন জরুরি? বেসাল মিডিয়াম জরুরি কারণ তার মধ্যেই উদ্ভিদটা বৃদ্ধি হবে এবং বিভিন্ন পরিপোষকগুলি দিতে হবে, সেই পরিপোষকগুলি উপযুক্ত ভাবে যেন সেই কোষগুলির কাছে পৌঁছায়। তাহলে একটা বেসাল মিডিয়াম তার সঙ্গে ভিটামিন প্রবেশ করা, সরি ভিটামিন না, প্রথম জিনিস হচ্ছে কার্বনের সোর্স, কারণ বৃদ্ধি হলে কোষে কার্বনের দরকার পড়বে। অক্সিজেন তো তুমি CO2, অক্সিজেন তো চলে আসবে CO2 H2O থেকে, তো তাহলে কার্বনের একটা সোর্স প্রথম। দেন ভিটামিন, বিভিন্ন প্লান্ট গ্রোথ রেগুলেটর গুলি যেমন অক্সিন হয়ে গেল, সাইটোকাইনিন, এদের প্রবেশ করানো, কারণ এরা বৃদ্ধিতে কোনো না কোনোভাবে সাহায্য করবে। এবং বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট গুলি, ম্যাক্রোনিউট্রিয়েন্টটা দরকার, মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার, মাইক্রোনিউট্রিয়েন্ট গুলি দরকার বিভিন্ন উৎসেচকের কাজ করার জন্য, তাহলে সেক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট দুটোই দিতে হবে। এবং এর পিএইচ নিয়ন্ত্রণ করা, পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য পিএইচ অ্যাডজাস্টিং কিছু এজেন্ট রয়েছে। আগার মিডিয়াম দেওয়া হয় কেন? আগার মিডিয়াম দেওয়া হয় যাতে এই যে মাধ্যমটা রয়েছে এটা সলিডিফাই হয়ে থাকে, তাই তো, সেটা জরুরি। এবং
অন্যান্য সাপ্লিমেন্টস গুলিতে তো বিভিন্ন অ্যামিনো অ্যাসিড বা অ্যান্টি অক্সিডেন্ট এদেরকেও প্রবেশ করাতে পারি সাপ্লিমেন্ট হিসেবে। ঠিক আছে। তো এই হচ্ছে কম্পোনেন্ট গুলি যখন আমি এক্সপ্ল্যান্ট হিসেবে করতে চাই ইনভিট্রোতে, কোনো একটা অর্গানিজমে বৃদ্ধি করাতে চাইলে। ওকে। Crystals of Bt toxin produced by some bacteria do not kill the bacteria themselves. বিটি টক্সিনের যে ক্রিস্টাল গুলি তৈরি করছিল, যে বিটি টক্সিনের যে ক্রিস্টাল গুলি ছিল, সেগুলি কেন সেই নির্দিষ্ট ব্যাকটেরিয়া গুলিকে ধ্বংস করে না? তার কারণ কি? তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া কি রেজিস্ট্যান্ট এই টক্সিন গুলির প্রতি, নাকি টক্সিন গুলো ইম্যাচিওর থাকে, টক্সিন গুলো ইনঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় হয়ে থাকে, নাকি ব্যাকটেরিয়া টক্সিন গুলিকে নির্দিষ্ট কোনো থলির মধ্যে বন্ধ করে রাখে? তো এর উদাহরণ হচ্ছে টক্সিন গুলি ইনঅ্যাক্টিভ থাকে। আমরা বলেছিলাম যে বিডি টক্সিনের যে ক্রিস্টাল গুলি তৈরি হয় সেগুলি নিষ্ক্রিয় রূপে তৈরি হয়। এগুলি কোথায় গিয়ে সক্রিয় হয়ে যায়? এগুলি সক্রিয় হয়ে যায় যখন এটা সেই নির্দিষ্ট ইনসেক্টের ক্ষেত্রে বা সেই নির্দিষ্ট পতঙ্গে যখন গাটের মধ্যে প্রবেশ করে। তো তার পাচন নালীতে প্রবেশ করলে সেই পাচন নালীতে অ্যালকালাইন মিডিয়ামে, তো ক্ষারীয় পরিবেশে এটি পরিবর্তিত হয়ে যায় অ্যাক্টিভ ফর্মে, এবং এই অ্যাক্টিভ ফর্মটি তারপর সেখানে তার পাচন নালীতে পারফোরেশন করে, সেল লাইসিস করে, তারপর কোষে স্ফীতি করে কোষে ধ্বংস করে দেয়। আনসার হবে সি, টক্সিনটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় থাকতে পারে। হোয়াট আর দ্য ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া? ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া বলতে কি বোঝো? ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া বলতে বুঝি যখন একটা ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কোনো একটা ফরেন জিনকে প্রবেশ করাই, তাই তো, বাইরে থেকে আমাদের যে কাঙ্ক্ষিত জিনটি রয়েছে সেই জিনটিকে যখন কোনো একটি ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হয় ভেক্টরের সাহায্যে, সেটা হচ্ছে ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া। উদাহরণ কি? ইলাস্ট্রেট করো এক্সাম্পল দিয়ে। এscherichia coli এক্সাম্পল দিতে পারি। এscherichia coli এর মধ্যে আমরা হিউম্যান ইনসুলিন তৈরি করছিলাম, তাই তো। কিভাবে? এক্ষেত্রে আমরা কি করি, আমাদের যে এইচএন সৃষ্টিকারী জিনটা রয়েছে সেটিকে ভেক্টরের সঙ্গে কানেক্ট করে এসিডিটি কোলায় আমাদের প্রবেশ করালাম। বিচেন যুক্ত যেটা রয়েছে সেই বিচেন যুক্ত ভেক্টরের মাধ্যমে দিয়ে এটাকে প্রবেশ করালাম এসিডিটি কোলায়। তারপরে এখান থেকে আমরা এ চেন পেয়ে গেলাম, এ প্রোটিন, এ চেন প্রোটিন পেয়ে গেলাম, পলিপেপটাইড চেন পেয়ে গেলাম, এখানে বি চেন পেয়ে গেলাম। তারপরে এই এ চেন আর বি চেন কে সালফাইড বন্ড দিয়ে কানেক্ট করে দেওয়া হয়, এখান থেকে হিউম্যান ইনসুলিন পাওয়া যায়। তো এটা একটা উদাহরণ হয়ে গেল ট্রান্সজেনিক অ্যানিমালের বা ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া। ওকে। Compare and contrast the advantage and disadvantage of production of genetically modified crops. Genetically modified crop, তুমি যে বলছো যে জেনেটিক্যালি ভাবে বা জিনগত ভাবে যখন শস্যের পরিবর্তন করা হয়, তো তার কারণে কি তার কিছু সুবিধা রয়েছে, তার কিছু অসুবিধাও রয়েছে, তাই তো। তো সেই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলি কি? অ্যাডভান্টেজ গুলি দেখো প্রথমে। অ্যাডভান্টেজ গুলি হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড মাধ্যমে যে সমস্ত অর্গানিজম গুলি পাই সেগুলো আমরা জানি বেশি টলারেন্ট হয়, তো এরা সহনশীল হয় বিভিন্ন অ্যাবায়োটিক স্ট্রেস গুলো, আমি বলেছিলাম আগের দিন। সেগুলো হচ্ছে আহ বিভিন্ন অ্যাবায়োটিক স্ট্রেস, যেমন হলো ড্রাউট, খরা, তাই তো, তাপমাত্রা, ঠান্ডা, সল্ট, এই সমস্ত মিডিয়াম গুলির প্রতি টলারেন্ট হয়। অ্যাবায়োটিক স্ট্রেসের প্রতি টলারেন্ট হওয়া। দ্বিতীয়, এরা এদেরকে, তাই তো, বিভিন্ন যে আমরা চাই, আমি যদি কোনো একটা নির্দিষ্ট, তাহলে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে আমরা প্ল্যান্টকে নির্দিষ্ট কোনো একটা অল্টারনেটিভ রিসোর্স যে রয়েছে সেই রিসোর্সটা সাপ্লাই করার জন্য ব্যবহার করতে পারি। যেমন আমি যদি ফিউল চাই, তেল চাই, বা শ্বেত সার আমার চাই, স্টার্চ চাই, বা বিভিন্ন ড্রাগ চাই, সেটা তৈরি করতে পারবো। তারপর বেশিরভাগ ক্রপগুলিকে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে কি করা হয়, পেস্ট রেজিস্ট্যান্ট করে তোলা হয়। পেস্ট বা পতঙ্গ যেগুলি সাধারণত আক্রান্ত করে এদের ফলন হ্রাস করে, সেগুলির প্রতি এদেরকে রেজিস্ট্যান্ট করা হয়, যাতে এরা কেমিক্যাল রেজিস্ট্যান্ট, যেগুলো কেমিক্যাল পেস্টিসাইড আমরা ব্যবহার করি, কীটনাশক যেগুলি ব্যবহার করি, রাসায়নিক কীটনাশক, সেগুলো যাতে ব্যবহার না করতে হয়, তার পরিমাণ কম। দেন জেনেটিক মডিফিকেশনের আরো কি রয়েছে? জেনেটিক মডিফিকেশনের প্রভাবে আমরা নিউট্রিশনাল কোয়ালিটি বৃদ্ধি করতে পেরেছি, তাই তো। বা যে কোনো যে খাদ্যদ্রব্য রয়েছে সেই খাদ্যদ্রব্যের নিউট্রিশনাল কোয়ালিটিটা, তার গুণগত মান, পুষ্টিগত মানকেও আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে? ডিসঅ্যাডভান্টেজ, যেমন আমরা যদি কোনো একটা নির্দিষ্ট, তাহলে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে যে সমস্ত অর্গানিজম গুলি পাই সেগুলো আমরা জানি বেশি টলারেন্ট হয়, তো এরা সহনশীল হয় বিভিন্ন অ্যাবায়োটিক স্ট্রেস গুলো, আমি বলেছিলাম আগের দিন। সেগুলো হচ্ছে, বেশিরভাগ ক্রপগুলিকে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে
ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যখনই আমরা এরকম জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম করি, সেখানে চান্স থাকে যে অনেক সময় এমন কিছু আমি যে জিনটা প্রবেশ করা থাকে, অর্থাৎ এটির কারণে যদি কোনো রকম হতেই পারে যে এর কারণে কোনো একটা ডিস্ট্রাকটিভ বা এমন কিছু সৃষ্টি হতে পারে। চান্স থাকে যে আমি এমন তৈরি করে দিলাম, এমন কিছু জেনেটিক মডিফাই করে দিলাম যে এগুলি কোনো রকম কীটনাশক দিয়ে ধ্বংস হয়ে হচ্ছে না, সবার প্রতি রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে এরা সুপার উইডে কনভার্ট হয়ে গেল। এরা প্রচুর পরিমাণে আগাছা তৈরি করে পুরো কৃষিক্ষেত্র ধ্বংস করে দিতে পারে। এটা থাকে। দেন রিস্ক অফ, অনেক সময় এনজয় করছি, সেগুলির কারণে আমাদের মানব শরীরের মধ্যে প্রভাব ফেলতে পারে, ক্যান্সারের মতো রোগগুলি সৃষ্টি করতে সক্ষম হয়। এগুলির মাধ্যমে কোনো না কোনো ভাবে আমরা বায়োডাইভার্সিটিকে চ্যালেঞ্জ করছি। যখনই বায়োডাইভার্সিটিকে চ্যালেঞ্জ করবো তাহলে সেখানে তারা কি করতে পারে, জেনেটিক পলিউশন মানে জিনের মধ্যে দূষণ করে দেওয়া। জিনকে আমি চেঞ্জ করে দিয়েছি, অল্টার করে দিয়েছি, তো কোনো না কোনো ভাবে সেটা জীব বৈচিত্র্যকেও প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। হোয়াট আর দ্য ক্রাই প্রোটিন? অর্গানিজমের নাম বলো যদি। ক্রাই প্রোটিন হচ্ছে প্রোটিন গুলো তৈরি, টক্সিন গুলো তৈরি হয়, সেখানে ক্রাই প্রোটিন কি? ক্রাই জিনের দিয়ে যে প্রোটিন গুলো তৈরি হয়, প্রোটিন বা টক্সিন গুলো তৈরি হয়, সেগুলোকে ক্রাই। আমরা যেটা তৈরি করে সেটা হচ্ছে ব্যাসিলাস থুইনজিয়াসিস। ব্যাসিলাস থুরিনজিয়ান। হাউ ওয়াজ ম্যান এক্সপ্লয়েট দ্য প্রোটিন অফ টু ইটস বেনিফিট? এই বিটি প্রোটিন গুলিকে আমরা কি করতে পেরেছি, বিটি প্রোটিন গুলো এমন একটা কিছু টক্সিন তৈরি করে যেগুলি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, অ্যালাইন মিডিয়ামে গিয়ে অ্যালাইন মিডিয়ামে গিয়ে সক্রিয় হয়ে যায়, এবং তারা সেখানে গিয়ে এই পাচন নালীগুলির মধ্যে কোষের স্ফীতি ঘটিয়ে, তো কোষের পারফোরেশন করে করে আলটিমেটলি ইনসেক্টটা ডেথ করে দিতে পারে। ঠিক আছে, এভাবে বিটি প্রোটিনকে ব্যবহার করা হয়েছে। হোয়াট ইজ জিন থেরাপি? আমি আগের দিনে বলেছিলাম জিন থেরাপি হচ্ছে কিছু কৌশল, একটা নির্দিষ্ট কৌশল নয়, একটা কম্বিনেশন অফ অনেকগুলি কৌশলগুলিকে একসাথে। জিন থেরাপি হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা কোনো একটা মানুষের জিনটাকে কারেক্ট করার চেষ্টা করি। ইটস আ প্রসেস অফ কারেকশন অফ দ্য ম্যাল ফাংশন জিন। হয় এইদার আমি কোন একটা ডিজায়ারেবল যে জিনটা রয়েছে সেটাকে ইনসার্ট করে দিলাম, বা সেটাকে পরিবর্তন করে দেওয়া। তিনটে মাধ্যমে আমরা জিন থেরাপি করতে পারি। এডিএ ডেফিসিয়েন্সির মাধ্যমে, মানে এডিএ ডেফিসিয়েন্সি জিন থেরাপি ব্যবহার করা। এডিএ ডেফিসিয়েন্সি আমি সিন করছিলাম, এডিএ ডেফিসিয়েন্সিতে এই এডিএ সৃষ্টিকারী যে জিনটা ছিল, এডিএ ডেফিসিয়েন্সি এমন একটা অর্গানিজম যেখানে যে জিনগুলি এডি বা এডিনোসিন ডিএমএনএ উৎসেচক তৈরি করে সেটা অনুপস্থিত থাকে, সিস্টেম বা অনাক্ষমতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা জিনগুলিকে ভ্রূণ সেই লিম্ফোসাইট গুলি যখন তৈরি হবে, তার মধ্যে তাহলে সেই অ্যাডিনোসিন ডিএমএনএসটা থাকবে। তাহলে এই diagrammatically represent the experimental steps in cloning and expressing of human gene in Escherichia coli. এশরিচিয়া কোলাই এর মধ্যে কিভাবে আমরা ক্লোনিং করতে পারি? প্রথম কথা, এশরিচিয়া কোলাই এর মধ্যে কোন বিইং এর থেকে আমি সাপোজ এইটাই ডিএনএ মেনে নিচ্ছি, দেখো এইটা, এই ডিএনএটাকে এবার সাপোজ এটা গ্রোথ হরমোন, দুটিকে সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে অ্যাক্ট করানো হলো, তাহলে এই প্লাজমিডটার মধ্যে কে প্লাজমিড ক্লিভ হয়ে যাবে। ক্লিভড গ্রোথ হরমোন জিন, যে গ্রোথ হরমোনের জিনটা ছিল সেটা স্টিকি এন্ড তৈরি করলো। তো দুটির মধ্যে স্টিকি এন্ড আছে, একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এর মাধ্যমে জুড়ে দেওয়া হলো। জুড়ে দিলে তৈরি হলো রিকম্বিনেন্ট ডিএনএটি। রিকম্বিনেন্ট ডিএনএ যার মধ্যে গ্রোথ হরমোনের জিনগুলি রয়েছে। এই রিকম্বিনেন্ট যে প্লাজমিড ডিএনএটা রয়েছে সেটিকে এবার ট্রান্সফরমেশন করা হয় এসেরিচিয়া কোলাই এর মধ্যে। সেটিকে এবার সক্ষম হই, তাহলে এখানে ট্রান্সফরমেশন করা হয়। ট্রান্সফরমেশন করে এগুলি তারপর নিজের ক্লোন তৈরি করবে। ক্লোন তৈরি করলো এভাবে। এবার এই যে ক্লোন হয়েছে ওগুলো কেমন পাবো, দেখলাম পুরো প্রসেসটা ক্লিয়ার। ক্যান ইউ সাজেস্ট আ মেথড টু রিমুভ
অয়েল বা হাইড্রোকার্বন ফ্রম সিড বেস রিকম্বিনেন্ট আরএনএ কিভাবে তেলের ক্ষেত্রে হাইড্রোকার্বন গুলি রয়েছে, সেই হাইড্রোকার্বন গুলিতে বা তেলের রাসায়নিক প্রকৃতি কিভাবে পরিবর্তন করতে পারি, বীজ শোধন পদ্ধতি রয়েছে সেটা কিভাবে পরিবর্তন করতে পারি। তো সেখানে কেমিস্ট্রি অফ বায়োলজি দেখো, আমাদেরকে জানতে হবে যে জিনের হাইড্রোকার্বন সরি যে বীজটা রয়েছে, সেই বীজ কোথায় গেল, এই তো। সেই বীজটা রয়েছে, সেই সিডটা আমি আইডেন্টিফাই করতে চাই, সিডের কোন জিনগুলো অয়েল সৃষ্টি করছে, তাহলে সেই জিনটাকে শনাক্ত করতে হবে। তারপর সেটাকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এরকম সেম পদ্ধতির মাধ্যমে আইসোলেট করে সেখান থেকে আমরা অয়েল প্রোডাক্ট ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া ফাইন্ড আউট ইন্টারনেট ওয়ানের বিশেষ প্রকার চালের, যেটা আর কিছুই না। দেখো চাল মানে ওরাইজা স্যাটাইভা যে রয়েছে, ওরাইজা স্যাটাইভাকে আমরা ওই যে স্যাটাইভাকে জেনেটিক্যালি মডিফাই করেছি, কিসের জন্য? এর নিউট্রিশনাল ভ্যালুকে ইনক্রিজ করার জন্য। তো এক্ষেত্রে এই গোল্ডেন রাইস গুলি, এগুলি থেকে ভিটামিন এ, ভিটামিন এ আমরা যেগুলিকে এই চালগুলি ভিটামিন এ সমৃদ্ধ হয়। তাই এদের মধ্যে কি করা হয়, প্রিকারসার প্রবেশ করানো হয়, ভিটামিন এর প্রিকারসার প্রবেশ করানো হয়েছে, সেটা হচ্ছে বিটা ক্যারোটিন, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। ফলে তো চাল এবং নিউট্রিশনালি খুবই রিচ এক ধরনের রাইস প্লান্ট। ক্লিয়ার? ভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করাই যেতে পারে গোল্ডেন রাইসকে। ডাজ আওয়ার ব্লাড হ্যাভ প্রোটিয়েজ অর নিউক্লিয়াস? আমাদের রক্তের মধ্যে কি প্রোটিয়েজ বা নিউক্লিয়াস রয়েছে? না, এর আনসার হচ্ছে নো। ওয়াই আই এম সেইং সো? আমি নো কেন বললাম? বিকজ যদি ব্লাডের কাছে প্রোটিয়েজ নিউক্লিয়াস থাকতো, তো এরকম না যে থাকে না, এগুলি বিভিন্ন কোষগুলির মধ্যে ব্লাডের মধ্যে থাকে খুব। বাট যদি থাকতো, তাহলে এর ব্লাডের মধ্যে উপস্থিত যে কোষগুলি রয়েছে, এরকম কি হয়? এরকম হয় না। তো বাস্তবে এরা কিছু কিছু প্রোটিয়েজ থাকে যেগুলি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে বিভিন্ন সেলের মধ্যে, কিন্তু সেগুলিকে কোনো না কোনো ভাবে ডাইজেস্টেড করে দেওয়া হয়, সেগুলি কোনো না কোনো ভাবে ধ্বংস করে দেওয়া। ওকে, প্রোটিয়েজ কনসাল্ট দেখো এবং খুঁজে বের চেষ্টা করো এমন কিছু ওরালি অ্যাক্টিভ প্রোটিন, এমন কিছু ঔষধ, প্রোটিন ঔষধ যেগুলিকে আমরা মুখ দিয়ে গ্রহণ করতে পারবো। দেখো মুখ দিয়ে সবগুলিকে গ্রহণ করা যায় না, মুখ দিয়ে যদি গ্রহণ করি আমরা জানি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সেটাকে ধ্বংস করে দিতে পারে, ডাইজেস্ট করে দিতে পারে। যেমন ইনসুলিনকে আমরা ওরালি ইউজ করতে পারি না, কিন্তু এরকম অনেক প্রোটিন রয়েছে যেগুলিকে মুখ দিয়ে গ্রহণ করা সম্ভব। সেগুলি কি? সেগুলি উদাহরণ বলো তো। সেগুলি হচ্ছে ওরালি অ্যাক্টিভ যদি দেখো, এইদের আমরা প্রোটিনটাকে কি করতে পারি, ট্যাবলেটের মধ্যে প্রবেশ করাতে পারি, আর ট্যাবলেটের কোটিং, ট্যাবলেটের যে আবরণীটা রয়েছে আবরণীটাকে চেঞ্জ করতে পারি, কোটিং করাতে দিতে পারে, একটা মাধ্যম হতে পারে। বা এমন কিছু কভারিং দিয়ে দাও যেটা পাকস্থলীর অ্যাসিডিক পিএইচটা কোনোভাবে ক্রস করে যাবে, তারপর সেটা গিয়ে তারপর খুলে যাবে, তারপর কভারিংটা সরে যাবে। এরকমও করতে পারো। কারণ আমাদের আলটিমেটলি ইন্টেস্টাইনের মধ্যে যে ভিলাই গুলি রয়েছে সেগুলির মাধ্যমে অ্যাবজর্ব তো করাতে হবে। যদি প্রোটিন অ্যাবজর্বই না হলো, প্রোটিন তাহলে তো কোনো লাভ হবে না। আলটিমেটলি ওষুধটাকে অ্যাবজর্ব করাতে হবে। তো এদের কোটিং দেওয়া হয় বা কোনো ধরনের ওরা নিলে বাস্তব বাস্তব আসলে এরা কি হয়, এরা লিপোজোমের মাধ্যমে ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু ওরাল অ্যাডমিনিস্ট্রেশন যদি তুমি করতে চাও, স্টোমাকের মধ্যে যে প্রোটিয়েস গুলি রয়েছে, প্রোটিয়েস গুলি এদেরকে ধ্বংস করে দিতে পারে, এদের ইফেক্ট গুলি থাকবেই না। তো এদের কোটিং করে দাও বা এমন কিছু কভারিং করে দাও যাতে কোনোভাবে সে, ঠিক আছে, এইগুলি কিছু মাধ্যম রয়েছে যার মাধ্যমে আমরা বর্তমান যুগে যে প্রোটিন গুলি রয়েছে সেটা আমরা ব্যবহার করতে চাই ঔষধি রূপে, সেগুলিকে মুখ দিয়েও গ্রহণ করা যেতে পারে। ক্লিয়ার? দ্যাটস অল। থ্যাংক ইউ। ট্রাই করো। এই চ্যাপ্টারে যেমন অনুশীলনীতে, আমি সরি, থিওরি পার্টে দেখলাম অনেকগুলি নাম রয়েছে, অনেকগুলি ব্যবহার রয়েছে, সবগুলি নামকে আলাদাভাবে লিখে রাখা, বারবার সেগুলিকে লিখে এই প্রসেস গুলি জানা, যে বিটি টক্সিন কিভাবে কাজ করছে, আরএনএ ইন্টারফারেন্স কিভাবে কাজ করছে, ক্রাইপ্রোটিনের জিনিসগুলি কি, সমস্ত জিনিসগুলি ভেবে দেখে তারপর অনুশীলনীতে যে সবগুলি রিভিশন ছিল। দ্যাটস অল।